ভয় মানেই শুধু চিৎকার নয়, কখনো কখনো নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। আজ আমি পাঠ করতে চলেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প নিরাকারের কাহিনী। এটি একটি এমন গল্প যা শেষ হলেও মনের ভেতর থেকে যায়। আমি হৈমন্তী, শুরু করছি আজকের গল্প। বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগনার কাছে এক গ্রামে গিয়েছিলাম। উপলক্ষ ছিল বিয়েবাড়ি, বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউই যেতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও ছিল, একে বর্ষাকাল, তাই যাতায়াতের অসুবিধে। যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধে হয়নি। তার উপরে গ্রামে বিয়েবাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধা হতে পারে। তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হলো না শেষ পর্যন্ত। কিন্তু একেবারেই কেউ না গেলে তো খারাপ দেখায়। তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমানে সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগনায় বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না। এ তো রিক্সা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমরা যখন বলগনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধে হয়। আকাশ ঘন মেঘে ঢাকা। মেঘের মূর্তি এমনই যে এই নামে বুঝি। তাই কি যে করব কিছু ভেবে পেলাম না। বলাই বলল, এখনো ভেবে দেখ যাবি কিনা। আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না গিয়ে এখান থেকেই কেটে পড়ি চল। এই অচেনা জায়গায় পথে কোনো লোকজন নেই, সন্ধে হয়ে আসছে, কাদার পথ, আর এগোলে দুর্ভোগের শেষ থাকবে না। কথাটা ঠিক, তবে কিনা সত্যি সত্যি কি এত দূর এসে দুর্যোগের ভয় ফিরে যাওয়া যায়? তাই বললাম, তাতে কি, বর্ষাকালে বৃষ্টি হবেই, সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি, এখন ভয় পিছলে কি করে হবে? অতএব আর দেরি না করে রওনা দি চল। চল তো চল। একটা দোকানে শেষবারের মতো দুজনে 2 কাপ চা খেয়ে চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকোয়নি, তার ওপর আকাশে এই মেঘের ঘনঘটা। কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখনই শুরু হলো বৃষ্টিপাত। প্রথমে বড় বড় ফোঁটা, তারপরই মুষুল ধারায়। ছাতা মানল না। সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। বলাই বলল, আমরা বোধহয় 2 মাইল পথও আসিনি, এখনই কত পথ বাকি, কি করে যাবো রে ভাই? আমিও তখন চুপসে গেছি। বললাম, তাই তো রে, বলগনাতে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলেই হতো, এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে কর কর করে বাজ পড়ার শব্দ। সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় 1 হাত দূরের পথও দেখা যাচ্ছে না। কালো কুটিল যাকে বলে তাই। পথে এমন কোনো জনমানুষ নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথ নির্দেশ পাই। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একসময় মনে হলো আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। কে আসে এই অন্ধকার নির্জন রাতে? কেউ কেমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। অমনি শুনতে পেলাম, এ পথে নতুন মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, একেবারেই নতুন। আসা হচ্ছে কোথা থেকে? আমরা কলকাতা থেকে আসছি। যাওয়া হবে কোথায়? আমরা গ্রামের নাম বললাম।
বলার সঙ্গে সঙ্গে একটা বজ্রপাত, আর সেই সঙ্গে বিদ্যুতের চমক। তারই ঘন প্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে। কালো বর্ষাতিতে ঢাকা, দীর্ঘ, উন্নত, বলিষ্ঠ চেহারা। গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কে হার মানায়। ভদ্রলোক বললেন, ওরে বাবা, ও তো অনেক দূর। এই দুর্যোগে যাবেন কি করে? তাই তো ভাবছি। লগনসার বাজার, বিয়ে বাড়ি বুঝি? আগে হ্যাঁ, আমাদের বন্ধুর বোনের বিয়ে। তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেননি কেন? সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না। এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে? বিয়েটা কবে? আগামীকাল। হুম, তাহলে কাল ভোরে গেলেও চলবে। কিন্তু আজকের রাত্রিটা কাটাই কোথায় বলুন তো? ব্যবস্থা একটা করছি, এখন আসুন আমার সঙ্গে। আমি বলাইয়ের দিকে তাকালাম, বলাই আমার দিকে। যা আছে কপালে, আর যখন এগোনো সম্ভব নয় তখন এর আশ্রয় কিছুতেই ছাড়া নয়। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর বাঁধা রাস্তার ঢাল বেয়ে ছোট্ট একটি গ্রামে। মাটির দেওয়াল, খড়ের চাল, ঘন বসতির গ্রাম। গোয়ালে গরুর চোখ জ্বলছে, বৃষ্টিও সমানে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন, একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা করছি। আমরা ভিজে পোশাকে কাদা মাখা পা নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। তারপর অন্ধকারে হাতড়ে একটি তক্তপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন, আর আসার নাম নেই। অনেক পরে ক্ষীণ একটু আলো দেখা গেল, মনে হলো লণ্ঠন দুলিয়ে কেউ আসছে। সত্যি তাই। টেকো মাথায় বেটে খাটো একজন গ্রামের লোক এক বালতি জল, একটা গামছা আর হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকল। লোকটি বলল, নিন, পা ধুয়ে ভালো করে বসুন, বাবু এখনই আসবেন। বলি চলে গেল লোকটি। ঘরের সামনে দাওয়া ছিল, আমরা সেখানে পা ধুয়ে কিট ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম। তারপর আলোটা একটা টেবিলের ওপর রেখে তক্তপোষের বিছানায় বসলাম গুছিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে। অনেক পরে ভদ্রলোক এলেন, সঙ্গে সেই লোকটি, হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা। লোকটির হাতে চা। ভদ্রলোক বললেন, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই, কিছু মনে করবেন না। আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না, জোগাড় করতে দেরি হয়ে গেল। বলাই বলল, কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা আপনি পেলেন কোথায়? কেন, ঘরেই ভাজা হলো। কুমড়ো, পোস্ত আর বেসন বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সবসময় মজুদ থাকে। যাক, জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন। আমরা বিনা বাক্য ব্যয় খেতে লাগলাম। ভদ্রলোক বললেন, আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক, আপনাদের রওনা করিয়ে দেব। এই জনাই গরুর গাড়িতে করে এগিয়ে দেবে আপনাদের। আমি বললাম, তাহলে তো খুব ভালো হয়। কথা বলতে বলতেই ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা। এমন মিষ্টি কথার লোক, অথচ চেহারা দেখলে মনে হয় কি রাশভারী। বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে। ভদ্রলোক বললেন, বৃষ্টি কমলে আজ রাত্রেই পাঠাতাম আপনাদের, তবে কিনা এসব জায়গা তো ভালো নয়, তাই কাল ভোরেই যাবেন। আমি বললাম, ভোরে যাওয়াই ভালো, কেননা আমার আবার ভূতের ভয় খুব। এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন তাহলেই তো গেছি। ভদ্রলোক হেসে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন? আমিও করি। আগে করতাম না, এখন করি। আর সেজন্যই পথে ঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন তাই টেনে আনলাম এখানে। বলাই বলল, ঠিকই করেছেন। ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না, এখন করেন, এর মানেটা কি? সেরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল? ভদ্রলোক একটু চুপ করে
সময় নিলেন। তারপর বললেন, হয়েছিল বই কি, আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবেন। আমি বললাম, তবু শুনি না। এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে। ভদ্রলোক আমাদের দুজনের দিকেই একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেওয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি। এতক্ষণ লক্ষ্য করিনি। এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, একজন দারোগার। ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে। দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম, আরে তাই তো, এ তো আপনারই ছবি দেখছি। হ্যাঁ, আমারই ছবি, তবে যৌবনের। আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু শোনার আশায়। ভদ্রলোক বলতে শুরু করলেন। তিনি যা বললেন তা এই রকম। আমার নাম জলধর দত্ত। জল ভরা মেঘের মতোই চেহারা আমার। আমায় দেখলে অনেক খুনের আসামিরও বুকের রক্ত জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেকদিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের বলবো। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধ্যাবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি। এমন সময় দুজন লোক এসে খবর দিল, ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনেই আত্মঘাতী হয়েছে। শুনেই মেজাজটা গেল বিগড়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তি রক্ষার দায় এড়াতে পারে না। আদৌ এটা আত্মহত্যা না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে তাই বা কে বলতে পারে। অতএব যেতেই হলো। এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন। বললেন, গেলে কাল সকালে যাবেন, এই রাত দুপুরে কখনো না। একে এই অঞ্চল ভালো নয়, তার উপর আপনি পুলিশের লোক, কার মনে কি আছে কে জানে। আমি তার কথা না শুনেই রওনা দিলাম। বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম জলধর, জল ভরা মেঘ আমি। কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রায় কোনো অসুবিধে হলো না। যাই হোক, গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্ত মাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুব চেনা বলে মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না এদের কোথায় দেখেছি। যাই হোক, এই ধরনের লাশকে তো পোস্টমর্টম করাতেই হবে, তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আরেকটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম। ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায়। ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে। এমন সময় জনা বলল, আমি কিন্তু চিনেছি বাবু, আমার খুব ভয় করছে, এই রাত দুপুরে না এলেই পারতেন। আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস? কারা এরা? ভুলে যাচ্ছেন কেন? সন্ধেবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো। এইবার মনে পড়েছে, সত্যি তো, কিন্তু এমন বিস্মরণ আমার কেন হলো? আমার মতন লোকেরও শির দ্বারায় তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বললাম, কি হলো, থামলে কেন? চালাও। একটু চা তেষ্টা পেয়েছে বাবু, গলাটা একটু ভিজিয়ে নি। এখানে চা কোথায় পাবে, এই ফাঁকা মাঠে এত রাতে? এখানেই তো চা পাবো বাবু, ওই দেখুন। চেয়ে দেখলাম দূরের একটা চালা ঘরে
টিম টিম করে আলো জ্বলছে। গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুটোকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল, আপনারা চা খাবেন নাকি বাবু? বললাম, না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতন। দেখলাম পেছনে গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সে গাড়িতে কোনো গাড়োয়ান ছিল না। এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। সে যাই হোক, ভয় আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। তখন আমরা সবিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনকে। দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়। আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের ওপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটোও লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটোর চোখ জ্বলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! জলধরবাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন। এমন সময় জনা এলো ভাতের থালা হাতে। বলল, ও সব গল্প আর নয়, এখন খেয়ে নিন দেখি, নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, কাল খুব ভোরে উঠতে হবে। বৃষ্টি তখন থেমে গেছে। আমরা জলধরবাবুকে বললাম, তারপর? জলধরবাবু বললেন, তারপর আর কি, নিন, খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায়। গল্প শুনে ভয় আমাদেরও যে পায়নি তা নয়, তবু কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলধরবাবু বললেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, জনা আপনাদের পাহারায় থাকবে, কোনো প্রয়োজন হলে ডাকবেন, বাইরেটায় থাকবেও। আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের। জলধরবাবুও এলেন। আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ভোরের আলো যখন আরো স্পষ্ট হয়ে আসছে, তখনই একটা গাছের তলায় গাড়ি থামিয়ে জনা বলল, একটু পথ এবার আপনাদের হেঁটেই যেতে হবে বাবু। ওই দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না। কেন যাবে না তা জানি, আসলে ওই গ্রামের সে অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম, বেশ তো, অসুবিধা থাকে যেও না, এইটুকু পথ হেঁটেই চলে যাব আমরা। কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি যে হলো সেটুকু জানার দরকার ছিল যে। জনা বলল, শুনলে ভয় পাবেন না তো? না, কাল রাতে জলধরবাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম? সে রাতে আমরা ওদের হাতেই প্রাণ হারিয়েছিলাম। আমাদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। সর্বনাশ, এ কি শুনছি? জলধরবাবু, জনা, এরা তাহলে কারা? আমরা নড়াচড়া ভুলেও দাঁড়িয়ে রইলাম। তাই আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন তখন জনাও নেই, গরুর গাড়ির চিহ্নও নেই। কি ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠছিল তখন, না হলে এই অন্ধকার গাছতলায় কি যে হতো কে জানে। এরপর আমরা নিরাপদেই গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে। বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে। তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের। আজকের গল্প নিরাকারের কাহিনী এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটিকে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
আজকের মতো এখানেই বিদায় নেব। ফিরে আসব আবারও একটি নতুন গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।